হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্ট্যাটিক ম্যাথসে। আজকে শুরু করব এইচএস এর, তোমরা দেখতে পাচ্ছ লিখেছি 2020 সালের ম্যাথসের ফুল কোশ্চেন, তার পার্ট 3। এই টপিকে আলোচনা করব বেশ কিছু কোশ্চেন নিয়ে। চলো শুরু করি আজকের ভিডিওটা। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। তোমরা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আমরা শুরু করব একের সি এর 2 থেকে, কারণ এর আগের সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি। পার্ট এ এমসিকিউস এবং পার্ট বিতে কিছু 2 নম্বরের কোশ্চেন করেছি। তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। দেখো এখানে বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু বলা আছে এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি, ওকে। আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বলা আছে এ টু দি পাওয়ার কস ইনভার্স টি। তাহলে বলতে চাইছে যে দেখাও যে প্রুভ দ্যাট, প্রমাণ করতে বলছে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু অবশ্যই মাইনাস ওয়াই বাই এক্স। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে কিভাবে আমরা প্রমাণ করব? ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা দিয়েছে, নিশ্চিত রূপে এর কোনো কারণ আছে। তাহলে প্রত্যেকটা কোশ্চেন যে এক্সামিনার কোশ্চেন করেন তার একটা লজিক থাকে, সেই লজিকটাকেও বোঝার চেষ্টা করব। দেখো ফার্স্ট অফ অল এটাকে আমি কি করব, দুই দিকে গুণ করে দিলাম। এরকম এর বোথ সাইড, মানে এটা লেফট সাইড, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, এটা রাইট সাইড। তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলাম। তার মানে এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি ইন্টু এ টু দি পাওয়ার কস ইনভার্স টি, এটাকে মাল্টিপ্লাই করলাম। সো এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকছে, এ টু দি পাওয়ার, পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, সেম নাম্বার আছে। তাহলে সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি, তাহলে এটা হলো। তাহলে এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার দেখো সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি এর ভ্যালু কত? এর ভ্যালু আমরা জানি, খুবই ইজি, পাই বাই 2। কারণ আমরা ত্রিকোণমিতির বিপরীত, যেটা ত্রিকোণমিতির যে বিপরীত চ্যাপ্টারটা আছে না, ইউনিট 1-এর 4 নাম্বার, সেই চ্যাপ্টারে শিখেছিলাম। কি শিখেছিলাম? সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি এর ভ্যালু হচ্ছে পাই বাই 2। ক্লিয়ার? এটাকে ইউজ করলাম। তাহলে এবার ডেরিভেটিভ করি বোথ সাইডে। তাহলে এখানে লিখে দেবো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, এটা ডট ডট লিখলাম। তার মানে তোমরা অবশ্যই এক্সামে কিন্তু লিখবে, নাহলে মার্কস কেটে নেবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ডি ডিএক্স, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি ডিএক্স এ টু দি পাওয়ার পাই বাই 2। আচ্ছা, এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, আর এটা ওয়াই স্কোয়ার রেখে দিলাম। ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2y ডিওয়াই ডিএক্স, আর এখানে এক্স স্কোয়ার রাখলাম। এটা দেখো, এটা একটা কনস্ট্যান্ট না, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ 0। তাহলে এখান থেকে দেখো 2 কমন নিয়ে ওপারে পাঠিয়ে দিই, বা এটাকে ওইপারে পাঠিয়ে দিই। তাহলে 2x স্কোয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 2x ওয়াই স্কোয়ার। দেখো দুই দিক থেকে 2 2 ক্যান্সেল। তাহলে এটাকে যদি ওই পারে পাঠিয়ে দিই, ডি ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বাই কত হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই। এবার দেখো এখান থেকে এক্স একটা একটা ক্যান্সেল, ওয়াই একটা একটা ক্যান্সেল। দ্যাট মিনস আমার কি পড়ে রইলো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রইলো মাইনাস ওয়াই বাই এক্স। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, খুবই ইজি। দেখো এটাই আমাকে প্রামাণ্য বিষয় ছিল, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করি। ডিয়ার স্টুডেন্ট, দেখো পরের প্রশ্নটা কি বলেছে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলেছে একটা ফাংশন দেয়া আছে এরকম এফ এক্স ইকুয়াল টু সাইন 5x বাই 2x যখন এক্স নট ইকুয়াল টু 0, এবং বলা আছে 5k বাই 4 যখন এক্স ইকুয়াল টু 0 হলে বলছে এফ এক্স এক্স সমান 0 বিন্দুতে সন্তত। দেখো কি বলেছে, এফ এক্স এক্স সমান 0 বিন্দুতে সন্তত, মানে কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা একটা কন্টিনিউয়াস। তাহলে বলতে চাইছে কে এর মান কত। তাহলে এটা আমার টার্গেট। আচ্ছা, এটা যেহেতু টার্গেট, এটাকে লাস্টে লিখি। তাহলে কে এর মান বের করতে হবে। তাহলে এটা আমার টার্গেট। যেহেতু সন্তত হলে কি হয়, তোমরা সন্ততের ডেফিনেশন জানো আশা করি। সন্তত হলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই পয়েন্টে, যে পয়েন্টের কথা বলছি সেটাতে সমান হয়। তাহলে সন্তত হলে আমরা জানি, সন্তত হলে কন্ডিশনটা লিখবো অবশ্যই লিমিট এক্সটেন্ডিং টু 0, 0 প্লাস মাইনাস যাই নাও, এফ এক্স সমান কি হয়ে যাবে, f0 হয়ে যাবে। এখানে 0 বসাও, অবশ্যই হতে হবে। ঠিক আছে, এবার দেখো চলে আসি, লিমিট
এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো মানে কি জিরো প্লাস জিরো মাইনাস আইদার, তাহলে কোনটা ফাংশনটাকে নেব? অবশ্যই এই ফাংশনটাকে নেব, তাহলে অবশ্যই এই জায়গায় লিখবো সাইন 5x/2x, নিশ্চিত রূপে বুঝতে পেরেছো। এবার দেখো এক্সের ভ্যালু কি করেছি, জিরো করে দিয়েছি, তাহলে এই ফাংশনটার কথা বলছে ওরা, তাহলে এটাকে ওরা বলতে চাইছে। তাহলে এখান থেকে দেখি আমরা কি করতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে লিখছি দেখো সাইন 5x বাই লিখলাম 5x, এখানে দেখো এক্সট্রা 5 লাগিয়েছি তাই এক্সট্রা 5 গুণ করে দিলাম আর এখানে 2 করে দিলাম। দেখো 5 ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, যদি এই দুটোর মাল্টিপ্লিকেশন করি 2x লিখি, একটুও বাড়িয়ে লিখিনি। আশা করি তোমার লিমিটের এইটুকু কনসেপ্ট আছে। এবার দেখো এখানে 5k বাই কত হলো 4, এখান থেকে বলো এই ভ্যালুটুকুটা কত হবে, অবশ্যই 1 হবে, তাহলে 1 ইন্টু এটা 5/2, তাহলে এটা 5/5k/4, তাহলে এখান থেকে 5 থেকে 5 গেল, এটাকে এটা দ্বারা গুণ করব এটা, তাহলে এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল k বাই কত স্যার 2, তাহলে 1/1 করলাম, তাহলে k ইকুয়াল টু কত এলো স্যার 2। তাহলে অতএব নির্ণেয় k এর ভ্যালু কত হলো 2। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি কোশ্চেন, 2020-তে যা কোশ্চেন হয়েছে না প্রচুর ইজি হয়েছে, এবং তোমাদেরও এই বছরের কোশ্চেনটা খুব ইজি হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন কি, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা হচ্ছে সি এর 4 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে দেখো, এক্স আর ওয়াই পজিটিভ এবং এক্স ওয়াই ইকুয়াল টু 100 হলে এক্স প্লাস ওয়াই এর অবম মান চেয়েছে, বলেই দিয়েছে এটা অবম মান হবে। ঠিক আছে, তাহলে আমাকে কি কি বলে দিয়েছে একটু লিখে নিই। এক্স পজিটিভ মানে গ্রেটার দেন 0, ওয়াই পজিটিভ মানে গ্রেটার দেন 0, এক্স ওয়াই ইকুয়াল টু বলছে 100, আর বলতে চাইছে এক্স প্লাস ওয়াই এর অবম মান বলছে, অবম মান, এটা হচ্ছে আমার টার্গেট। ওকে, দেখি কিভাবে বের করি। ফার্স্ট অফ অল দেখো এখান থেকে এখান থেকে আমি y এর ভ্যালু বের করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা 100/x হয়ে যাচ্ছে, বা লোকে এরকমভাবে লিখে, আমি পার লিখতে যাচ্ছিলাম এরকম করে লিখলাম, এটাকে 1 নম্বর নাম দিলাম। আমাকে কি বের করতে হবে, x প্লাস ওয়াই এর ভ্যালু বের করতে হবে, এটা আমার টার্গেট। যদি এটা আমার টার্গেট হয় তাহলে আমি ধরে নিচ্ছি যে, মনে করি বা ধরি যাই বলো না কেন, হ্যাঁ কি করছি, এটা সমান এস ধরে নিচ্ছি, যে এক্স প্লাস ওয়াই ধরে নিচ্ছি, এর মান বের করতে হবে। তাহলে এস ইকুয়াল টু বলতে পারি এক্স, ওয়াই এর ভ্যালু কত 100/x, এটা কোত্থেকে লিখলাম 1 নম্বর থেকে লিখলাম, এটা আমি নোট করে দিলাম। এবার দেখো এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, তাহলে ডিএস ডিএক্স হবে, তাহলে এক্স এর জন্য 1, এটার জন্য, তাহলে 1/x এর ডেরিভেটিভ জানি -1/x², তাহলে এখানে হয়ে যাবে -1/x² ইন্টু 100। ঠিক আছে, কিভাবে হয় এর ডেরিভেটিভ তোমরা জানো নর্মালি। হ্যাঁ দেখো 1/x, এক্স এর পাওয়ার -1, ঠিক আছে কি না। হ্যাঁ, এবার এই পাওয়ারটা কি চলে আসবে, ddx লাগিয়ে দাও, ddx লাগিয়ে দাও, তাহলে এটাকে যদি এরকম করে নিই, তাহলে এখান থেকে দেখো তো -1 পাওয়ারটা চলে এলো, আর x এর পাওয়ার -1 ফর্মুলা অনুযায়ী, তাহলে -1 বাদ দিয়ে দিচ্ছি, x ইকুয়াল টু -2, দ্যাট মিনস -1/x², এটা হচ্ছে ফর্মুলা অনুযায়ী দেখিয়ে দিলাম, তোমরা জানো এটা বেসিক একটা ফর্মুলা। সো এখান থেকে বলতে পারি ds dx ইকুয়াল টু 1 -100/x²। আবার ডেরিভেটিভ করলাম, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলাম, কারণ আমার লাগবে এটা কাজে, তোমরা জানো ম্যাক্সিমাম মিনিমাম যারা করেছো তারা নিশ্চিত রূপে বুঝতে পারছো। তাহলে দেখো 1 এর জন্য 0 আসে, এটার জন্য কি আসবে দেখো 100, এটা 1/x², তার মানে x এর পাওয়ার কত -2, তাহলে এর ডেরিভেটিভ করব, এর ডেরিভেটিভ করা মানে কি পাওয়ারটা সামনে চলে আসবে আর এই পাওয়ারটা আরেক বেড়ে যাবে, তাহলে এটা হয়ে গেল, তার মানে -2 কত x³ এটা হয়ে গেল। তাহলে এর জায়গায় লিখবো -100 কনস্ট্যান্ট 1/x² এর ডেরিভেটিভ হচ্ছে -2/x³, দ্যাট মিনস কি d2x dx2, তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 200x³ ক্লিয়ার হয়েছে। তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে দেখো আর কি কাজ করব, আমরা জানি যে যেহেতু অবম বা চরম মান বের করার জন্য আমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 করি। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে তোমরা পড়েছো। অতএব কিসের যেন এস এর অবম মানের জন্য, এখানে যেহেতু অবম বলেছে তা আমরা অবম লিখব, অবম মানের জন্য
অবশ্যই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে ডিএস ডিএক্স ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এখান থেকে দেখো 1 মাইনাস 100 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 করলাম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসবে 100, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 10। আশা করি বুঝতে পেরেছো এটা প্লাস মাইনাস 10 হয়েছে, কেন হয়েছে এটাও বোঝা গেছে। এবারে দেখো একটা কথা বলছি, এখানে কি করেছে নোট ডাউন, এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, তার মানে বলো -10 কি ভ্যালু হতে পারে? তাহলে এখানে লিখবো যেহেতু এক্স পজিটিভ তাহলে এক্স এর ভ্যালু কত 10, এক্স এর ভ্যালু কি 10। এবার এই ভ্যালুটা সেকেন্ড অর্ডারে বসাবো, এক্স এর ভ্যালুটা 10 সেকেন্ড অর্ডারে বসাবো, ডিএস dx2 হ্যাঁ অ্যাট কত এক্স ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু 10 এ যদি বসাই তাহলে 2000 বাই কত হলো 10 এর কিউব আসবে, দেখো না এটা আছে, তাহলে 10 এর কিউব আসবে, 10 এর কিউব যদি আসে তাহলে 2000 বলেছিলাম, ওটা ভুল বলেছিলাম, 200 হবে, তাহলে এখানে কত চলে আসবে 1000। তাহলে এটা অলওয়েজ পজিটিভ না, যেহেতু d2s dx2 অলওয়েজ পজিটিভ, তার মানে এস এর কি মান পাবো আমরা অবম মান পাবো। যদি নেগেটিভ আসতো স্যার, এটা যদি লেস দেন 0 আসতো তাহলে কি মান পেতাম? তাহলে অবশ্যই আমরা চরম মান বা ম্যাক্সিমাম মান পেতাম, এবং অতএব অবম মানটি হলো, তাহলে অবম মান তাহলে অবম মান হবে কি হবে, কি এটাকে লিখেছিলাম এস, এই যে এস, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি অ্যাকচুয়ালি এক্স। আচ্ছা এবার ওয়াই এর ভ্যালু কত ছিল, ওয়াই এর ভ্যালু 100 বাই এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত পেয়েছি, এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি 10, এই ভ্যালুটাকে পুট করে দেবো, তাহলে 10 প্লাস 100 প্লাস 10 বাই 10, 10 কেটে গেল, 10 প্লাস 10 দ্যাট মিনস 20 হচ্ছে কি মিনিমাম ভ্যালু। ক্লিয়ার হয়েছে কি না বলো? তাহলে আমার 20 হচ্ছে মিনিমাম ভ্যালু, তাহলে ম্যাক্সিমাম মিনিমামের পুরো কনসেপ্ট চলে এলো। এবং এগুলো ভিডিওসগুলো দেখার সব থেকে বড় বৈশিষ্ট্য, একটা যে চ্যাপ্টার থাকবে কোশ্চিন থাকবে সেই চ্যাপ্টারের সমস্ত কিন্তু তোমার কনসেপ্টটা মনে পড়ে যাবে, যার ফলে তোমার একটা রিভিশন টাইপস হয়ে যাবে। ওকে, সো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও পজ করে বা তুলে নাও কপিতে, পরের কোশ্চেনে আমরা এগিয়ে যায়। সো ডিয়ার স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটাকে নিয়ে আলোচনা করি। পরের প্রশ্নটা কি বলছে দেখো, আমি তুলে ফেলেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। বলছে যে 1 সি এর 6 নাম্বার এফ এক্স ইকুয়াল টু মাইনাস এফ ড্যাশ এফ মাইনাস এক্স হলে দেখাও যে এফ এ টু মাইনাস এ এফ এক্স ডিএক্স এর ভ্যালু 0 হবে। দেখো এটা অ্যাকচুয়ালি নির্দিষ্ট সমাকলনের একটা প্রপার্টিকে কিন্তু তোমাকে প্রমাণ করতে দিয়ে দিয়েছে। সো দেখে নেব, কোনো ব্যাপার নয়। আচ্ছা এটাকে একটু আমি এরকমও তো লিখতে পারি, এফ এক্স এটা মাইনাস ছিল, এপারে নিয়ে চলে আসলাম প্লাস এফ মাইনাস এক্স ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি এটা কখন হোল্ড করে জানো কি? এটা তখনই হোল্ড করে যখন এফ এক্স ফাংশনটা অযুগ্ম হয় বা অড ফাংশন হয়। কোনো একটা ফাংশন যদি ওয়ার্ড হয় তাহলে এফ এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ মাইনাস এক্স হয়। ক্লিয়ার? এবার চলে আসি, আমাকে দেখাতে হবে এটার ভ্যালু 0। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি, এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি, কি লিখছি মাইনাস এ টু এ এফ এক্স ইকুয়াল টু আচ্ছা এফ এক্স ডিএক্স। তাহলে এটার ভ্যালু 0 দেখাবো, দেখি আসে কিনা। দেখো যেহেতু এফ এক্স ফাংশনটা দেখো মাইনাস এ থেকে এর মধ্যে আছে, আর এটা জানি না কি আছে, এটা যদি কোনো একটা পজিটিভ কোয়ান্টিটি ধরি তাহলে এদের মাঝখানে কি আছে 0 অবশ্যই আছে, অবশ্যই থাকা উচিত। তাহলে এটাকে আমরা আবার এইরকম লিখতে পারবো, দেখো পারবো কি না বলো? নিশ্চিত রূপে পারবো। দেখো এরকমভাবে আমরা লিখতে পারবো, দুটো ফাংশনে লিখে দিলাম। এবার দেখো এটাকে নিয়ে আমরা কাজ করব, এটাকে আমরা ফিক্সড রাখবো। কেন রাখবো পরে বলছি, ঠিক আছে? এটাকে নিয়ে কাজ করছি। আমি ধরে নিলাম এখানে, হ্যাঁ মনে করলাম এইরকম স্যার যে এক্স ইকুয়াল টু মাইনাস জেড, দ্যাট মিনস ডিএক্স ইকুয়াল টু কত মাইনাস ডিজেড। তাহলে এখানে আরেকটা জিনিস চেঞ্জ হয়, লিমিটটা চেঞ্জ হয়। লিমিট কীরকমভাবে চেঞ্জ হচ্ছে দেখে নিই। তাহলে এখানে এক্সের ঘর দাও, এখানে জেডের ঘর দাও। তাহলে লিমিট কেমন ছিল? 0 ছিল, মাইনাস এ ছিল। তাহলে এক্সের ভ্যালু যদি 0 বসিয়ে দিই এখানে, তাহলে জেড কত আসছে 0,
এক্স এর ভ্যালু যদি মাইনাস এ এখানে বসাই, দেখো না, দেখো এক্স এর ভ্যালু মাইনাস এ বসাবো, তাহলে কি আসবে মাইনাস এ আর মাইনাস জেড, দুই দিক থেকে মাইনাস ক্যান্সেল, তাহলে জেড ইকুয়াল টু কত এলো, এ এলো। দ্যাট মিনস এখান থেকে আমি বলতে পারি এটা কি আসবে, এ আসবে। তাহলে এটাকে যদি আমি লিখি এবার এরকমভাবে, তাহলে কি করলাম, অ্যাকচুয়ালি সেপারেটলি এটাই করছি, এটাকে ফিক্সড রাখছি। তাহলে দেখো জিরোর জায়গায় জিরো ছিল, মাইনাস এ এর জায়গায় এ ছিল, এফ এক্সের জায়গায় কি লিখবো, মাইনাস এক্স লিখবো, ডিজেডের জায়গায় কি লিখবো, মাইনাস ডিজেড লিখবো, মাইনাসটা বাইরে লিখলাম। লিখতে পারবো কি না, নিশ্চিত রূপে পারবো। দিয়ে এটাকে লিখে দিলাম 0 to a এফ এক্স ডিএক্স, এটা যা আছে লিখে দিচ্ছি। এবারে দেখো এই মাইনাসটার জন্য আপার লিমিট আর লোয়ার লিমিট এক্সচেঞ্জ হয়, এটা একেবারে বেসিক জিনিস ডেফিনেট ইন্টিগ্রালের। তাহলে এটা মাইনাসটা উড়ে যাবে, এটা আপারটা লোয়ার করে দেবো, লোয়ারটা আপার লিমিট করে দেবো। তাহলে এটা হয়ে গেল মাইনাস, সরি এটা জেড ছিল, জেড ভুল বকছিলাম, জেড এটা জেড হবে, হ্যাঁ এটা হচ্ছে ডিজেড, এটা হয়ে গেল 0 a এফ এক্স ডিএক্স। ক্লিয়ার? এবার তোমাদেরকে একটা তথ্য পড়াবো। তথ্যটা হচ্ছে, এটাও ডেফিনেট ইন্টিগ্রালের একটা প্রপার্টি, 0 to a এফ এক্স ডিএক্স যদি হয়, তাহলে তোমরা তো জানো 0 to a এফ জেড ডিজেড লেখা যায়, বা এরকম 0 to a বা a to 0, তুমি এখানে যে ভেরিয়েবলটা দেবে এখানে সেই ভেরিয়েবলটা দিবে, যে এফ টি ডিটি লেখা যায়। তাহলে একই রকমভাবে স্যার আমি এখানে কি লিখছি দেখো, এই জায়গাটায় 0 to a এফ মাইনাস এক্স জেড, সরি জেড না ডিএক্স। তাহলে দেখো এক্সের জায়গায় কি লিখে দিয়েছি, শুধু জেডের জায়গায় এক্স লিখে দিয়েছি। তাহলে এখান থেকে 0 to a এফ এক্স ডিএক্স হলো। ক্লিয়ার করতে পেরেছি কি না, নিশ্চিত রূপে বুঝতে পেরেছো, ক্লিয়ার করেছি। এরপরে এ 0 কমন নিলাম, এটাকে লিখছি, আগে এটাকে লিখছি, দেখো এ দুটোর ইন্টিগ্রেশন সেম আছে দেখতে পাচ্ছি, তাহলে এটাকে কমন নিয়ে লিখতে পারি এফ এক্স প্লাস এফ ড্যাশ, সরি এফ মাইনাস এক্স ডিএক্স। অবশ্যই লিখতে পারবো, পারবো কি পারবো না বলো, নিশ্চিত রূপে লিখতে পারবো, 100 বার লিখতে পারবো। এবার দেখো এফ এক্স প্লাস এফ মাইনাস এক্স, এর ভ্যালু কত, 0, এর ভ্যালু 0, তাহলে এখানে বসিয়ে দাও 0 a 0 ইন্টু এক্স, তার মানে আলটিমেটলি 0 এলো। বুঝতে পেরেছ? তাহলে আমার এই যে যেখান থেকে প্রমাণ শুরু করেছিলাম, তার মানে যেটা প্রমাণ শুরু করেছিলাম কি জানো, যে মাইনাস এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 হবে, কখন, যখন এই কন্ডিশন আমাদের হোল্ড করবে। ক্লিয়ার? ওকে, বোঝা গেছে। চলো পরের কোশ্চেনটা নিয়ে নিই, পরের কোশ্চেন নিয়ে আমরা পরের প্রশ্নতে যাব। সো ডিয়ার স্টুডেন্ট, পরের প্রশ্নটাকে নিয়ে আলোচনা করব, তার আগে একটা জিনিস তোমাদেরকে আমি 6 নাম্বার সি এর 6 নাম্বারটা করিয়ে দিয়েছি, 5এরটা স্কিপ চলে গেছিলো। সো 5এরটা আগে করিয়ে দিই, তারপরে পরের জায়গায় যাচ্ছি। দেখো 5এরটা কি বলছে, যে একটা ইন্টিগ্রেশন দিয়েছে খুবই ইজি, cos x প্লাস এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশনটা দিয়েছে। দেখো তুমি একটু যদি ভালো মতো ভেবে দেখো এটাকে, তাহলে দেখো এখানে দেখো এক্স কস এক্স, তাহলে এক্স কস এক্সের সঙ্গে যদি এক্সট্রা একটা এক্স যদি যোগ করে দিই, তাহলে দেখো তো আমি যদি সেপারেট করি লব আর হরটা কি কেটে যাবে না? তাই আমি ওটাই চেষ্টা করব। আমি এরকম করছি, দেখো উপরের লাইনটাতে, নিচের লাইনটা ফিক্সড রাখলাম, নিচের লাইনটাকে আমি চেঞ্জ করলাম না, ঠিক আছে? এই লাইনটাকে এক্স প্লাস কি লিখলাম, কস এক্স। তাহলে যেহেতু এটা এক্সট্রা একটা এক্স লাগিয়েছি কি না, নিশ্চিত রূপে লাগিয়েছি, তাহলে এখানে একটা মাইনাস এক্স করা উচিত, আর এটা যেটা লিখে দিলাম এক্স সাইন এক্স, তাহলে এটাকে লিখে দিলাম। কি করলাম দেখো, আবার কিছুই করিনি, এক্স আর মাইনাস এক্স লাগিয়েছি, এটা কেটে গেলে উপরেরটা পেয়ে যাবো। আবার বলছি কেন লাগিয়েছি, খুব ভালো মতো দেখো কি বলছি এখানে, দেখো এক্স কস এক্স, তার মানে এটাকে সেপারেট করবো, তাহলে একটু আরেকটা লাইন করি। তাহলে এখানে দেখো এক্স প্লাস কস এক্স লিখলাম, এখান থেকে দুটো থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে 1 মাইনাস কি হয়ে যাচ্ছে সাইন এক্স। এবার নিচে হচ্ছে এক্স প্লাস কস এক্স ডিএক্স। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এবার দেখো সেপারেট করছি, মানে এটা বাই এটা বাই এটা, তার মানে কি হয়, এটা বাই এটা যখন করব, তাহলে করি এক্স প্লাস কস এক্স বাই এক্স প্লাস কস এক্স, এটাকে ডিএক্স নিয়ে নিচ্ছি, মাইনাস অফ এক্স 1 মাইনাস সাইন এক্স বাই এক্স অফ এক্স প্লাস কস এক্স ডিএক্স।
আশা করি বুঝতে পেরেছো কিভাবে করলাম। এরপরে দেখো, হ্যাঁ, এখান থেকে এই পোর্শনটা আর এই পোর্শনটা ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, থাকছে কত 1/x dx। সিমিলারলি এখানে দেখো এটা এটা ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, থাকছে কত 1 - sin x বাই কত থাকছে x প্লাস cos x dx। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কত log of mod x। এখানে দেখো এটা ডেরিভেটিভ করো তো, x এর ডেরিভেটিভ 1, cos x এর ডেরিভেটিভ -sin x। দ্যাট মিন্স নিচেরটার ডেরিভেটিভ যদি উপরে পাই, নিয়ম কি log of নিচেরটা, তাহলে এটাকে আমরা লিখতে পারবো প্লাস একটা c আসবে। তাহলে যেখানে c হচ্ছে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, অবশ্যই এর কথাটা লিখতে হবে, না হলে তোমার কিন্তু মার্কস কেটে নেবে। সি ইজ দ্য ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। দ্যাট মিন্স এটাকে যদি একটু সাজিয়ে লিখি, সাজানোর কিছু নেই, এটাই হচ্ছে আনসার। ওকে, বা এটা বা এই cos log x বাই এটা লিখতে পারতে, এটাই সাজানোর, আর কিছু নেই। তাহলে এত সহজ কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। চলো পরের কোশ্চেনটাকে নিচ্ছি। পরের কোশ্চেনটা কি বলেছে তোমরা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো 1-এর ডি চলে আসি। হ্যাঁ, 1-এর ডি নাম্বার কোশ্চেন বলতে চাইছে যে একটা ভেক্টর দেয়া আছে -3i, ওকে, তারপরে +6j, তারপরে বলতে চাইছে -2k। বলতে চাইছে এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো, একটি ভেক্টর নির্ণয় করো যার মান 14 বলেছে। দেখো এই ভেক্টরের অভিমুখে, এটা একেরটা করলাম, এই ভেক্টরের অভিমুখে একটা ভেক্টর নির্ণয় করতে বলছে যেটার মান হবে 14। তাহলে দেখো আমি ধরে নিলাম এই ভেক্টরটা আর ভেক্টর, ধরতে পারবো এই ভেক্টরটা কত বললাম আর ভেক্টর। আচ্ছা, এই ভেক্টরটা আর ভেক্টর, এর মডিউলাস বের করছি, এর মান কত আসবে। মডিউলাস মানে জানি -3-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, -2-এর স্কোয়ার, এর কম্পোনেন্টগুলোর স্কোয়ার। দ্যাট মিন্স এখানে কি আসছে দেখো 9, 36, 4, সো এখানে হয়ে যাচ্ছে আমার এখান থেকে 49, সো এখানে 7। তাহলে 7 বেরোলো, ঠিক আছে। তাহলে আমি বলছি যে আর ভেক্টর এর একক ভেক্টর, তাহলে একক ভেক্টর মানে কি, একক ভেক্টর মানে আর আমরা এরকম করে লিখি, তাহলে একক ভেক্টরকে লিখি ওই ভেক্টরটা বাই তার মড ভ্যালু, তাই তো, তার মড ভ্যালু। এবার তার মড ভ্যালু, তাহলে মড ভ্যালু যদি করি আমরা, তাহলে কত আসছে দেখো -3i + 6j -2k, এই ভেক্টরটা লিখে দিলাম আর ভেক্টর বাই এর মডিউলাস ভ্যালু 7। কিন্তু আমাকে কি চাইছে, সেই ভেক্টরটার অভিমুখে একটা এমন একটা ভেক্টর চাইছে যার মান কত 14। দেখো তো এই ভেক্টরটা এটা কি আর ক্যাপটা 1 হয়ে আছে না, তাহলে এর সঙ্গে কত গুণ করব আমি 14 গুণ করব, ঠিক আছে। তাহলে 14 যদি এটা একটা ইউনিট ভেক্টর, তাহলে 14 আর গুণ যদি করে দিই, তাহলে এটাকে 14 আর যদি বের করি বা আর এই ভেক্টরটা বের করি, তাহলে 14 ইন্টু কি আসা হচ্ছে -3i + 6j -2k বাই কত 7। তাহলে এটাকে এটা দ্বারা কেটে দাও, তাহলে যে ভেক্টরটা পাচ্ছি 2 - 3i + 6j -2k, এটা সেই ভেক্টরটাই যেটা আমাকে বের করতে বলেছিল এবং যার মান কত 14। দেখে নাও তুমি এর 14 ভ্যালু পাবে, কারণ এটা যখন 7 এসছে এর সঙ্গে 2 গুণ করেছি মানে 14, সিম্পল কথা। তাহলে খুবই ইজি এই কোশ্চেনটা ছিল, শুধু ঘুরিয়ে একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে, আমি বলে দিয়েছি, আশা করি তুমি বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্নটা নিই। সো ডিয়ার স্টুডেন্ট, পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা কি বলেছে, বলছে যে YZ সমতলে অবস্থিত কোনো সরল রেখা জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। তবে বলছে সরল রেখাটির দিক কোসাইন চেয়েছে। তাহলে কেমন টাইপের বলেছে, আমরা যদি একটু 3D পিকচার আঁকি, তাহলে YZ এর কথা বলেছে, তাহলে এটাকে x ভাবছি, এটাকে y ভাবছি, এটাকে z ভাবছি। ক্লিয়ার? এবার দেখো YZ সমতলের উপর, কোন সমতলটা, এই সমতলটা দেখো, এটা y এটা z, তার মানে এই সমতলের উপর কোনো একটা সরল রেখা আছে, কোনো একটা সরল রেখা হতেই পারে, এরকম কিছু একটা আছে, কিছু একটা হতেই পারে। 3D পিকচার তো আমরা ইমাজিন করতে পারি না। এই সরল রেখাটা কি বলছে, জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, ঠিক আছে, জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই সরলরেখাটা এরকম করে ভাবো, এরকম জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে
60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে বলো এই ওয়াই অক্ষের সঙ্গে কত করবে? 30 করবে, কারণ তিনটে সরলরেখা কি হয়, সরি তিনটে কোঅর্ডিনেট কি হয়, তিনটে অক্ষ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি করে থাকে। তাহলে বলছে দেখো, তাহলে দেখো তো এখানে যদি আমি এক্স অক্ষকে ভাবি, দেখো এটা পড়ে আছে না এরকম, এটাকে অ্যাকচুয়ালি এরকম হয়, ছবিটা খুব ক্লিয়ার কনসেপ্টে দেখো এরকম হয়। তাহলে কি বলবো, এক্স ওয়াই সমতলের উপর এটা এটা কি সরি ওয়াই জেড সমতলের উপর এক্স অক্ষ কেমন করে আছে, লম্বভাবে আছে। তাহলে এই কথাটা লিখবো যে ওয়াই জেড সমতলের উপরে, সমতলের উপর কি এক্স অক্ষ লম্ব ভাবে থাকে। তার মানে এক্স অক্ষ কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 90 ডিগ্রি ওই সরলরেখার সঙ্গে। তাহলে অতএব জেড অক্ষ কি বলেছে কোশ্চেনটা একটু দেখে নেব। বলছে জেড অক্ষের ধনাত্মক দিকে 60 ডিগ্রি কোণ করলে, তাহলে জেড অক্ষের ধনাত্মক দিক 60 ডিগ্রি কোণ করলে এক্স অক্ষের ধনাত্মক দিক কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ করবে। ঠিক আছে, আর সরি এক্স নয়, এটা ওয়াই অক্ষের, হ্যাঁ, আর জেড এক্স অক্ষটা কত হবে? 90 হবে, 90 হবে। অতএব সরলরেখাটার কি চেয়েছে? দিক কোসাইন। সরল রেখার দিক কোসাইন হয়ে যাবে cos 90 cos কত হয়ে যাবে? 60 cos 30। তাহলে cos 60 cos 90 এটা, তার মানে এখান থেকে বলতে পারবো cos 90 এর ভ্যালু কত? 1। আচ্ছা, cos 90 এর ভ্যালু সরি 0 আসবে, cos 90 এর ভ্যালু 0। আচ্ছা, cos 60 এর ভ্যালু কত? cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, আর cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2। তাহলে আমাদের হয়ে গেল। এগুলোই হচ্ছে আমাদের কি ডিআরএস বা ডিরেকশন কোসাইন। খুবই ইজি কোশ্চেন, আশা করি বুঝতে পেরেছো। যারা থিওরি ক্লাস করে থাকবে, যাদের কনসেপ্ট ভালো আছে, এই সমস্ত কোশ্চেন সলভ করা কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, চলো পরের স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা, এটা প্রবাবিলিটি থেকে একটা প্রশ্ন দিয়েছে। বলছে 1-এর ইয়ের 1 নম্বর কোশ্চেন, তোমাদের কাছে কোশ্চেন থাকলে দেখতে পাবে। বলছে প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ পি অফ এ বলেছে 1/4, পি অফ বি বলেছে 1/3 এবং পি অফ এ মাইনাস বি। এ মাইনাস বি এর মিনিং কি এটা বুঝিয়ে দিচ্ছি আমি। এটা বলেছে 1/6। তাহলে বলতে চাইছে যে এ ও বি ঘটনা দুটি কি স্বাধীন হবে, যাচাই করতে বলেছে। দেখো এ মাইনাস বি এর মিনিং হচ্ছে, সাপোজ ধরো এটা একটা আমার দুটো সেট, এটা সেট এ, এটা সেট বি। এ মাইনাস বি, এ থেকে বি বাদ দিয়ে দাও, তাহলে এ মাইনাস বি মানে এইটুকু অংশ আমি সেটেড করলাম, ডার্ক করলাম, এটাকে বলা হয় এ মাইনাস বি। ক্লিয়ার? আমার লাগবে অবশ্যই এখানে। ঠিক আছে, এবং এই অংশটাকে বলা হয়, এই যে এইটুকু অংশটাকে বলা হয়, এইটুকু ডট 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 এরকমভাবে দিলাম না, এটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি, বা লোকে এরকম করেও বলে এ বিও বলে এটাকে। ঠিক আছে, এরকমভাবেও বলা যেতে পারে। তাহলে দেখো আমি যেটা বলতে চাইছি যে এ এবং বি কি বলেছে আমাকে, স্বাধীন হওয়ার শর্ত জানতে হবে। তাহলে এ ও বি স্বাধীন হলে কি দেখাতে হবে? পি অফ এ বি ইকুয়াল টু পি অফ এ অ্যান্ড পি অফ বি। এটা যদি কন্ডিশন হোল্ড করে তাহলে আমরা বলবো যে এ আর বি স্বাধীন, আর যদি না হোল্ড করে তাহলে বলবো স্বাধীন নয়। এটাই, তাহলে এটাকে দেখাই। দেখো প্রশ্ন অনুযায়ী এটা আমার টার্গেট, এটাকে দেখাবো। আমাকে কিসের মান দেওয়া আছে? দেখো পি এর মান দেওয়া আছে, পি বি এর মান দেওয়া আছে, পি অফ এ মাইনাস বি এর মান এ বি এর মান বের করতে হবে। আচ্ছা দেখো তো আমি এটাকে লিখছি, এটাকে লিখছি, আমরা জানি এটাকে লিখছি এইরকম, এ মাইনাস বি প্লাস অফ এ বি। লিখতে পারবো কিনা দেখো তো। এখানে দেখো এ সেটটা, এইটুকুটা এ মাইনাস বি, আর এইটুকুটা হচ্ছে এ ইন্টারসেকশন বি বা ওর এ বি, কারণ ইন্টারসেকশনকে এইভাবেও লেখা হয়। তাহলে এটা কোন সেটটাকে রিপ্রেজেন্ট করছে? বড় সেটটাকে, মানে এ সেটটাকে কমপ্লিটলি রিপ্রেজেন্ট করছে। সো এটা লিখতে পারি। তো দুই দিকে যদি প্রবাবিলিটি নিয়ে নিই, পি অফ এ, তাহলে পি অফ এ মাইনাস বি প্লাস অফ পি অফ এ বি। তাহলে আমার টার্গেট কার? এর ভ্যালু বের করা। তাহলে এর ভ্যালু কিভাবে বের করব? দেখো পি অফ এর ভ্যালু 1/4, পি অফ এ মাইনাস বি এর ভ্যালু কত? 1/6,
প্লাস পি অফ এ বি। তাহলে পি অফ এ বি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারবো, আশা করি তোমরা বুঝতে পারবে, 1/4 মাইনাস 1/6। তাহলে পি অফ এ বি এটাকে যদি আমি এলসিএম নিই, তাহলে এলসিএম বলতে যে লসাগু নিচ্ছি, কত আসবে 12, তাহলে 3 4 12, 3 2, তা দ্যাট মিনস পি অফ এ বি হয়ে গেল আমার স্যার কত 1/12। তাহলে এবার দেখি এটাকে করি, অতএব কি করব, পি অফ এ এন্ড পি অফ বি এর কথা বলবো। তাহলে পি অফ এ ডট পি অফ বি করি, তাহলে পি অফ এ এর ভ্যালু কত 1/4 ইন্টু পি অফ বি এর ভ্যালু 1/3, দ্যাট মিনস কত এলো 1/12। সো আমি বলতে পারছি, দেখো পি অফ এ বি, পি অফ এ ইন্টু এ বি, তাহলে আমি এখান থেকেই আমি বলতে পারবো, কি বলতে পারবো বলো, অবশ্যই বলতে পারবো যে এ ও বি স্বাধীন স্বাধীন ঘটনা। তাহলে এ ও বি ঘটনা দুটো কি স্বাধীন ঘটনা। তাহলে আমি যাচাই করতে বলেছিল, যাচাই আমরা করে দিলাম। ওকে, ক্লিয়ার হয়েছে কি না বলো, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরের প্রশ্নতে যাই, লাস্ট আজকের প্রশ্ন, এবং এই প্রশ্নের মাধ্যমে আমরা কিন্তু আজকের ক্লাসটা শেষ করব। স্টুডেন্ট দেখো পরের প্রশ্ন, পরের প্রশ্নটা কি বলছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলছে একটি দ্বিপদ বিভাজন, একটা কার কথা বলেছে, দ্বিপদ বিভাজন বিএনপি এর গড়। তার মানে এটাকে কিভাবে ডিনোট করেছে, এটা হচ্ছে তোমার 1 ই এর অবশ্যই 2 নাম্বার, তাহলে বিএনপি বিএনপি। আচ্ছা, এর গড় কত দিয়েছে আমাদেরকে, এর গড় মান দিয়েছে 4, এবং আমাকে যেটা দেওয়া আছে ভেদ মান বা ভেদ মান, এটা স্ট্যাটিস্টিক পোর্শন থেকে দেয়া আছে, কোশ্চেনটা বলা আছে 3.2। তাহলে আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এখানে বলে দিয়েছে এন এর মান বের করে দাও, পি এর মান বের করে দাও। এন আর পি এগুলো ইউজুয়াল নোটেশন, ওরা অর্থ বহন করে, ঠিক আছে। তাহলে দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন বলছে এটি কিউ, বা অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রশ্নানুযায়ী কি লিখবো, বিএনপি, ভালো মতো ভেবে দেখো তো, বিএনপি এর গড়কে লেখা যায় এনপি, এটা হচ্ছে 4, এটা 1 নাম্বার। ক্লিয়ার, এটুকু বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার দেখো এটা ভেদ্যমানকে লেখা হয় এনপি কিউ সমান 3.2, যেখানে এখানে একটা কথা বলবো আমি, এটা পি প্লাস কিউ এর ভ্যালু সবসময় কি আসবে 1 আসবে, পি প্লাস কিউ এর ভ্যালু 1 আসবে। এবার দেখো এটাকে যদি ইউজ করি, এনপি এর ভ্যালু কত আছে 4, তাহলে এটাকে লিখতে পারি এইটুকুর জায়গায় 4 কিউ ইকুয়াল টু 3.2। সো এখান থেকে কিউ সমান চলে যায় 3.2টাকে লিখবো 32/10, আর এটা নিচে চলে এলো 1/4, এটা ওই পারে গেলে নিচে চলে যায়, তাহলে এটা কেটে দিই 4 8 32। তার মানে এখান থেকে 8/10 মানে কি 0.8। এত দূর ক্লিয়ার হয়েছ কি না? নিশ্চিত রূপে ক্লিয়ার হয়ে গেছো। এবার এই ভ্যালুটা, হ্যাঁ এই ভ্যালুটা ঠিক আছে, এত দূর ক্লিয়ার হয়ে গেছো। এবার আমাকে তো কিউ এর ভ্যালু এখানে বলেছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি লাগবে কার ভ্যালু, অ্যাকচুয়ালি লাগবে পি এর ভ্যালু। তাহলে পি এর ভ্যালু কীভাবে পাবো, তাহলে পি এর ভ্যালুটাকে বের করি, চলো দেখি। তাহলে পি এর ভ্যালু আমরা দেখেছিলাম, পি প্লাস কিউ এর ভ্যালু কত 1 এসছিল, তাহলে এখান থেকে বলতে পারি যে কিউ সমান 1 মাইনাস পি, এই ভ্যালুটা এখানে বসাচ্ছি, 1 মাইনাস পি ইকুয়াল টু কত হলো 0.8। ঠিক আছে, কোত্থেকে বললাম, এখান থেকে বললাম। তাহলে এখান থেকে দেখো এইটাকে ওই পারে নিয়ে যাও, বা এরকম করো, এটাকে ওই পারে নিয়ে যাও, এটাকে এইদিকে নিয়ে এসো, তাহলে এটা হলো এরকম 1 মাইনাস 0.8, এটা হলো। তার মানে পি এর ভ্যালু আলটিমেটলি দেখতে পাচ্ছি 0.2। এই ভ্যালুটা আমি কোথায় বসাবো স্যার, 1 নম্বরে বসাবো। তাহলে পি সমান 0.2 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নাম্বারটা কি আছে এনপি, তাহলে এনপি ইকুয়াল টু 4 আছে, তাহলে 1 নম্বরে বসাবো। 1 নম্বরে কিভাবে বসাবো, তাহলে পি সমান এন ইন্টু পি সমান কত আছে 0.2 গুণিত 4, তাহলে এন ইকুয়াল টু 4/0.2। এত দূর ক্লিয়ার হলো। এবার দেখো এই ভ্যালুটাকে আমরা লিখবো এন ইকুয়াল টু, তাহলে দশমিকটাকে লিখে দেবো 2/10, তাহলে এন ইকুয়াল টু
এটা এটা কেটে দাও, তাহলে 2, এটা উপরে চলে গেল, তাহলে 20। তাহলে n এর ভ্যালু কত এলো আমাদের? n এর ভ্যালু আমাদের চলে এসছে 20। হ্যাঁ, তাহলে অতএব p ইকুয়াল টু 0.2, n ইকুয়াল টু 20। দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার। এটাই তো আনসার চেয়েছিল না? তাহলে এই হচ্ছে আনসার। সো এই ভিডিও লেকচারে মোটামুটি আমি চেষ্টা করেছি তোমাদের পার্ট 3-তে বেশ কিছু কোশ্চেন করার। এর পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, পরবর্তী কোশ্চেনগুলোকে নিয়ে ডিসকাশান করব। তোমাদের যদি কোনো রকমের যদি কোনো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, সেখানে জানাবে অথবা কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।